ইউনূসকে তো আমরা ৫ই আগস্টের পর থেকেই স্বৈরশাসক হিসেবে দেখছি। একমাত্র স্বৈরাচার সরকাররাই করে। ইউনূস সাহেব আরো বড় স্বৈরশাসক। তিনি শুধু স্বৈরশাসক না, তিনি একজন ব্যবসায়ী। তিনি তো কোনো রাজনীতিবিদের মধ্যে পড়েন না। ইউনূস এবং শান্তা ফারজানা এবং একজন রিকশাওয়ালা সবার অধিকার সমান। এই ছেলেটা সেই দিনও ঢাকা ইউনিভার্সিটিতে শুয়ে থাকতো, হ্যাঁ, যে ছেলেটার ৭০০ টাকার একটা মোবাইল ছিল আর ৩০০ টাকার জুতা ছিল, সেই ছেলেটা এতগুলা গাড়ির বহর নিয়ে কিভাবে যায়? আমি তো পারলাম না। তাহলে কি এই কালো আইন প্রয়োগ করবেন বলেই আপনারা জুলাই গণহত্যার এই নাটক সাজিয়েছিলেন? সার্জিস আলম তিনি বললেন যে চাকরির জন্য সমন্বয়কদের পিছনে পিছনে দৌড়াবেন না। তার মানে তিনি জানেন তাদের পিছনে সবাই দৌড়ায় এবং এই দৌড়ানোর থেকে তারা টাকা পয়সা খান। তা না হলে উনার এই বক্তব্যের মানে এটাই যে আমার পিছনে পিছনে সবাই দৌড়ায় এবং এখান থেকে আমি টাকা খাইছি এবং এই টাকা দিয়েই আমি ১০০ গাড়ির বহর নিয়ে আমি আমার পঞ্চগড়ে শোডাউন করতে গেছি। না হলে যে ছেলেটা সেই দিনও ঢাকা ইউনিভার্সিটিতে শুয়ে থাকতো, হ্যাঁ, যে ছেলেটার ৭০০ টাকার একটা মোবাইল ছিল আর ৩০০ টাকার জুতা ছিল, সেই ছেলেটা এতগুলা গাড়ির বহর নিয়ে কিভাবে যায়? আমি তো পারলাম না। আমি আপনাকে বলি, যখন করোনার সময় বেশ কিছু পত্রপত্রিকার সাংবাদিক এবং বেশ কিছু উদ্যোক্তা তারা যখন তৎকালীন সময়ে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সমস্যাকে তুলে ধরে তারা তখন কার্টুন এঁকেছিলেন ওই করোনার সময়টাতে, তখন কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। তারা অনেকেই ভাত খেতে বসেছিলেন, তাদেরকে ওই ভাতের প্লেট থেকে তুলে নিয়ে তারপরে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, অনেকে মারাও গিয়েছিল। একজন উদ্যোক্তা ছিলেন আমাদের দেশে যিনি কুমিরের প্রজেক্ট হাতে নিয়ে কাজ করেছিলেন, তাকে কিন্তু সেই কারাগারে মারা যেতে দেখেছি আমরা। এই কালো আইন কিন্তু বাংলাদেশে বছরের পর বছর মানুষের উপর প্রয়োগ করা হচ্ছে। এটা একমাত্র স্বৈরাচার সরকাররাই করে। যখন আপনার মুখের জবান তাদের ইচ্ছার উপরে চলে যায়, তখন আপনার মুখে লাগাম টানার জন্য স্বৈরাচার শাসকরা এই কালো আইন প্রয়োগ করে এবং এটা বছরের পর বছর ঘটছে, যা একটা স্বাধীন দেশে কাম্য না। আমরা এটা স্বাধীন দেশে মেনে নিতে পারি না। শুধু একজন মেঘনা আলমের জন্য না, এটা কারোর জন্য বলবৎ হতে পারে না, কারণ কালকে তো যে কাউকে ধরে নিয়ে যেতে পারে। সরকার ইচ্ছা করলেই, তার মনোপুত না হলেই তার উপরে এই আইন প্রয়োগ করতে পারে না। আমার কথা বলার অধিকার আছে, আমার মনের ব্যথা প্রকাশ করার অধিকার আছে, এই অধিকার আমাকে দিতে হবে। এই অধিকার হরণ করার ক্ষমতা কারো নেই। অবশ্যই ইউনূসকে তো আমরা ৫ই আগস্টের পর থেকেই স্বৈরশাসক হিসেবে দেখছি, কারণ ৩২কে যেভাবে ভেঙে ফেললো, তারা তো শুধু ভাঙচুর করতে এসেছে, ভাঙচুর করতে আসে। যখন কোনো ঘটনা হয়ে একদম শেষ হয়ে যায়, তখন তিনি বলে এগুলা না করলেও তো হতো, এগুলো আপনারা করবেন না, কিন্তু তার কথা কেউ শুনছে না তো। এখনো কিন্তু মবের শিকার হচ্ছে। কই, এরা যে ওয়াচ টাওয়ার বসালো, বিভিন্ন জায়গায় পুলিশ বুথ বসালো, কিন্তু ডাকাতির ঘটনা তো ঘটছেই। ডাকাতির ঘটনা ঘটছে। ইউনূস সাহেব আরো বড় স্বৈরশাসক। তিনি শুধু স্বৈরশাসক না, তিনি একজন ব্যবসায়ী। তিনি তো কোনো রাজনীতিবিদের মধ্যে পড়েন না। তিনি একজন চরমভাবে ব্যবসায়ী মানুষ। তিনি শুধু তার নিজের ব্যবসার কথাই ভাবছেন এবং ব্যবসার কথা ভাবছেন দেখে বাংলাদেশে এত এত হাসপাতাল থাকতে তিনি চীনা প্রতিষ্ঠানগুলোকে আবার হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য উনি বলছেন যে টাকা বিনিয়োগ করো। যখন প্রথমে ক্ষমতা আসলো তখনই কি বললো আমাদের কাছে একটা, আমাদেরকে প্রতিশ্রুতি দিল যে কালো আইন থাকবে না। কালো আইন থাকবে না বলে একটা প্রতিশ্রুতি তারা দিয়েছিল, কিন্তু এই যে ঘটনাটা, এটা কিন্তু কালো আইন বলা হয় যে একটা মানুষকে রাষ্ট্রদ্রোহী হিসাবে দেখিয়ে তাকে এভাবে নিয়ে যাওয়া এবং ১ মাসের জন্য তাকে কারাগারে নিক্ষেপ করা এবং সে ১ মাসের জন্য কোনো তার পক্ষের কোনো উকিল নিতে পারবে না, এটাকে কালো আইন। এই কালো আইন তো কারোর জন্য, শুধু ওই মেয়েটা না, বাংলাদেশের ২০ কোটি জনগণ কারো উপরে প্রয়োগ করতে পারবে না, কারণ এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে ইউনূস এবং শান্তা ফারজানা এবং একজন রিকশাওয়ালা সবার অধিকার সমান। আমার কথা বলার রাইট থাকতে হবে, যেটা গত ১৬ বছরও আমাদেরকে দেয়া হয়নি এবং গত ৮ মাসে আমাদেরকে দেয়া হয়নি। মেঘনা আলম তো একটা উদাহরণ মাত্র, কিন্তু এরকম অসংখ্য মানুষকে এরা বিভিন্নভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন করছে সরকারের পক্ষ থেকে। এবং দেখেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এই যে চাহিদা, জৈবিক চাহিদা বলে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। এটা যায় বা কারো ইচ্ছা অনিচ্ছার একটা বিষয় আসে, কিন্তু তার যখন মনে হলো যে উনার সাথে সে থাকবে না বা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়নি, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তিগত ব্যাপারটাকে ইস্যু করে তখন এটা তো রাষ্ট্রীয় ব্যাপার হিসেবে তাকে এভাবে কারাগারে নিক্ষেপ কেউ করতে পারে না।
তার মানে এই কালো আইন প্রয়োগ হতে পারে কালকে আমার উপরেও, কালো আইন প্রয়োগ হতে পারে যে কোনো সাংবাদিকের উপরে, কালো আইন প্রয়োগ হতে পারে যে কোনো মানুষের উপরে। আমরা তো এই কালো আইনের জন্য স্বপ্ন দেখিনি স্বাধীনতার। তাহলে কি এই কালো আইন প্রয়োগ করবেন বলেই আপনারা জুলাই গণহত্যার এই নাটক সাজিয়েছিলেন? সবই তো তাহলে নাটক। আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত চলমান সবই নাটক। তা না হলে আপনারা কেন প্রত্যেকটা জিনিস আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন? আপনারা তো বলেছিলেন যে স্বৈরাচার যুগের পতন ঘটবে, তাহলে এই ঘটনাটা কি স্বৈরাচারিতার মধ্যে প্রমাণ পড়ে না? আবার আমরা কি দেখলাম, যে আপনারা তো সৌদি আরবের অ্যাম্বাসেডারের কথা বললেন, আমরা অপরদিকে কি দেখলাম, মার্চ ফর গাজাতে কিন্তু সৌদি আরবের প্রিন্সের ছবিতে জুতার মালা লাগানো হলো। তার তার দোষ কি? তার দোষ হচ্ছে যে তিনি প্যালেস্টাইনের বিরুদ্ধে প্যালেস্টাইনের পক্ষে কথা বলছেন না, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছেন না, এটা তার নাকি অপরাধ। আরে আমার দেশে যে দেশ থেকে প্রতি বছর এই সৌদি আরবে যে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক যাচ্ছে, যদি সৌদি আরব একবার তাদের দরজাটা বন্ধ করে দেয়, আপনারা যে বলেন রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স কোত্থেকে আসবে? আমাদের তো প্রত্যেকটা জিনিস মাথায় রেখে তারপর আগাতে হবে, তাই না? অলরেডি কিন্তু সৌদি আরব একটা সিদ্ধান্ত নিয়েছে যে ওমরা করতে যেতে পারবে না, ব্যবসা করতে যেতে পারবে না, বাংলাদেশ সহ 14টা দেশের উপরে তারা একটা বিধিনিষেধ আরোপ করে দিয়েছে। এটা হজ শেষ হওয়া পর্যন্ত এই চিন্তা চেতনা এবং এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। হজ শেষ হওয়ার পরেও যদি তারা সিদ্ধান্ত নিবে আদতে আমাদের দেশের মানুষ ওমরা করতে যেতে পারবে কিনা, ব্যবসা করতে যেতে পারবে কিনা, বা ট্যুরিস্ট ভিসায় যেতে পারবে কিনা, এটা তখন তারা ভেবে দেখবে। এর পরের স্টেপ যদি তারা আমাদের প্রবাসী ভাইদেরকে ওয়ার্ক ভিসায় যেতে বন্ধ করে দেয়, তখন আমাদের সে মানুষগুলো কোথায় যাবে? তখন তারা পাকিস্তানে যাবে, পাকিস্তানে গিয়ে কাজ করবে? এটা তো ভাবতে হবে। আপনি যুক্তমান মানে দৃশ্যমান পরিবর্তনের কথা বলছেন। হ্যাঁ, এই 8 মাসে তো ওরা দৃশ্যমান অনেক পরিবর্তন এনেছে। আমরা এখন চোর ডাকাত ছিনতাইকারীদেরকে আমাদের চোখের সামনে দৃশ্যমান দেখি। একটা সময় এমন ছিল যে ছিনতাইকারীরা রাত 12টার পরে বিভিন্ন এলাকায় তারা লুকায় ছাপায় ছিনতাই করত, কিন্তু এখন তারা দিনে দুপুরেও ছিনতাই করে। এর থেকে বড় দৃশ্যমান পরিবর্তন আপনি আর কি চান? এমন দৃশ্যমান পরিবর্তন এরা এনেছে যে মেয়েদেরকে বিভিন্ন দোকানের লোকজন, যে গতকালকে একটা ঘটনা ঘটলো খিলগাঁওতে, একটা মেয়েকে ধরে মারধর করা হয়েছে। এই দৃশ্যমান পরিবর্তনটা এরাই নিয়ে এসেছে। এরা একদিকে বলছে বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন জাতি, কিন্তু এরা আরেকদিকে বড় বৈষম্য তৈরি করছে। এরা হাসিনার থেকে বড় স্বৈরাচার। এরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পয়েন্টে আমাদেরকে স্বৈরাচারের অবস্থায় নিয়ে গিয়েছে, কারণ এরা আমাদেরকে নিপীড়ন করছে, দমন করছে প্রত্যেকটা বিষয় দিয়ে। খাবারে বলেন, তেল গ্যাস প্রত্যেকটা জিনিসে, এবং আমাদের অপমান করছে, নারীদের সম্মান দিচ্ছে না, পুরুষদেরকে চিন্তা করছে, সব জায়গাতে এই সমস্ত ঘটনা ঘটছে। দৃশ্যমান পরিবর্তন তো হচ্ছেই। আর আমাদেরকে এই পরিবর্তন দিতে দিতে ইউনূস সাহেব কি করছে? ইউনূস সাহেব ফাঁকে ফাঁকে তার আখের গুছিয়ে নিচ্ছে।